তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাস্থ্য। স্বাস্থ্য বিষয়টা একটা ছোট্ট বিষয় না। আগের দিনই বলেছি শেষ ক্লাসে যে স্বাস্থ্য বিষয়টা একটা বিরাট এবং বৃহৎ বিষয়। স্বাস্থ্যের পরিধি বা বিস্তৃতি অনেক। স্বাস্থ্যটা একটা শব্দ বা দুটো অক্ষর নয়। স্বাস্থ্য ব্যাপারটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে স্বাস্থ্য কারা নিয়ন্ত্রণ করে। তোমাদের আগের দিন বলেছিলাম যে আজকে আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধ, কোনো গোলা বারুদ নয়, বোম নয়, ক্ষেপণাস্ত্র নয়, মারামারি নয়, কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে। করোনা মহামারী, সেই মহামারী নিয়ন্ত্রণে লড়াইয়ের সৈনিককে। করোনা আমাদের কিসের উপর আক্রমণ করছে? স্বাস্থ্যের উপরে আক্রমণ করছে। এই করোনার প্রতিষেধক হিসেবে বলছে যে করোনা প্রতিরোধ করা যাবে শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে। ভারতবর্ষে কে বলছে? আর্সেনিকাম অ্যালবাম আগের দিন যে বলেছিলাম, আয়ুষ মন্ত্র। এই আয়ুষ মন্ত্র কি নিয়ন্ত্রণ করে? আমাদের স্বাস্থ্য, দেশের স্বাস্থ্য, ভারতের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে আয়ুষ মন্ত্র। তাহলে গোটা বিশ্বের স্বাস্থ্য কারা নিয়ন্ত্রণ করে? গোটা বিশ্বের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে কারা? তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। এই 3 মাস ধরে, সেই মার্চ মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে করোনা 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 হু 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 মানে কে নয়, ইংরেজি শব্দ WHO, হু মানে হয় কে, কিন্তু W ফুটকি, H ফুটকি, O ফুটকি মানে ফুল স্টপ, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরাই গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো এবং সাধারণ মানুষের, গোটা বিশ্বের মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে তার পথ নির্দেশিকা দিয়ে থাকেন WHO। এই WHO কখন গঠিত হয়েছিল? WHO গঠিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়। WHO সদর দপ্তর কোথায়? WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনিভা শহরে। WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা শহরে। জেনিভা এই WHO এর নির্দেশ অনুযায়ী আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে, এবং সেই রাষ্ট্রের নির্দেশ অনুসারে আমরা সাধারণ মানুষ মেনে চলি। তা আমরা প্রথমে আজকে যে স্বাস্থ্যবিধি নিয়ে পড়ব, আজকের যে আলোচ্য বিষয়বস্তু, এই আলোচ্য বিষয়বস্তু শুধু ষষ্ঠ শ্রেণীর জন্য নয়, এটা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, সমস্ত শ্রেণীতেই আছে। স্বাস্থ্য শারীর শিক্ষা এখন উচ্চ মাধ্যমিকের বিষয়বস্তু, তাই জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও এই আজকের যে পড়ানো হচ্ছে এটাই প্রতিপাদ্য বিষয়। স্বাস্থ্য। স্বাস্থ্য স্বাস্থ্য বলতে কি বুঝি? স্বাস্থ্য বলতে একটা বিরাট বিশালাকায় চেহারা, যাকে বলা হয় দামড়া চেহারা নয়। স্বাস্থ্য মানে লোকটার সুন্দর চেহারা, দেখতে সুন্দর নয়। স্বাস্থ্য মানে রোগের অনুপস্থিত, লোকটা নিরোগ নয়। এই WHO এর মতে বর্তমানে স্বাস্থ্যের সংজ্ঞা কি? WHO এর মতে বর্তমানে স্বাস্থ্যের সংজ্ঞা হচ্ছে, স্বাস্থ্য মানে কেবল রোগের অনুপস্থিতি নয়। স্বাস্থ্য মানে হচ্ছে ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক পরিপূর্ণতা। স্বাস্থ্য মানে WHO এর মতে স্বাস্থ্য বলতে কেবল
রোগের অনুপস্থিতিকেই বোঝায় না। ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক পরিপূর্ণতা। WHO এর মতে স্বাস্থ্যের সংজ্ঞা হলো হেলথ not is merely absence of disease. Health is the complete a physical, mental and social well-being. বা স্বাস্থ্য বলতে কেবল রোগের অনুপস্থিতিকেই বোঝায় না, স্বাস্থ্য বলতে ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক পরিপূর্ণতা। এইবারে আমরা আসব স্বাস্থ্য শিক্ষা। আমাদের বিশ্বের সকল মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্যে WHO যে বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছেন সেটাকেই বলা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা। এই স্বাস্থ্য শিক্ষা শিশুকে ছোট থেকেই দেওয়া হয়, তার জ্ঞান পড়ার পর থেকেই বাড়ি থেকে দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা। তারপরে বিদ্যালয়ে যখন সে ভর্তি হয় একবারে কিন্ডারগার্টেন লেভেল থেকে উচ্চতর লেভেল অবধি যে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় ধাপে ধাপে তাদের বয়স অনুযায়ী। সেই স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য কি, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য কি, এগুলো আমাদের প্রথম আলোচ্য বিষয়। স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে লক্ষ্য হচ্ছে কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়, আর স্বাস্থ্যকর আচরণ গঠন ও কুঅভ্যাস দূরীকরণ করা। স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য কি, কিভাবে স্বাস্থ্যকর জীবন যাপন করা যায়, স্বাস্থ্যকর আচরণ গঠন ও কুঅভ্যাস দূরীকরণ। এবারে আমরা আসবো স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার্থীদের সক্রিয়ভাবে বিভিন্ন স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প ও সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা। শুধু তার মধ্যেই স্বাস্থ্য শিক্ষা লক্ষ্য একজন শিশু বা একজন ব্যক্তিকে উপলব্ধ করানো নয়, সেই শিশু যাতে স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প ও সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে দেশ ও দেশের আরো বৃহৎ অংশের মানুষকে স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত করতে পারে, সেই কর্মসূচিতে তাকে উৎসাহিত করা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার প্রথম উদ্দেশ্য। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যোগান দেওয়া সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা দ্বিতীয় উদ্দেশ্য। স্বাস্থ্য শিক্ষায় উৎসাহিত করতে গেলে মানুষকে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য কি, তাকে সঠিক তথ্য যোগান দেওয়া ও সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা। রোগ ব্যাধি প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনে সচেতনতা গড়ে তোলা। বারবার এখন এই মুহূর্তে করোনা 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 না করোনা 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 করোনার জন্য করোনা, সোশ্যাল দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখো, মাস্ক ব্যবহার করো, মাস্ক ছাড়া বাইরে বেরিও না, যেখানে সেখানে থুতু ফেলো না, যেখানে সেখানে থুতু ফেলা, মুখে ঢাকা না দিয়ে হাঁচি কাশি এগুলো আগেও ছিল, এখন আরো বারবার করে বলা হচ্ছে। অর্থাৎ রোগ ব্যাধি প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনে সচেতনতা গড়ে তোলা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় সহায়তা করা, অস্বাস্থ্যকর পরিস্থিতি দূরীকরণে সহায়তা করা, যেখানে সেখানে যা আবর্জনা ফেলা, যেখানে খাবো সেখানেই হাঁটবো, একটা কথা আছে না, কথায় কথায় বলে। অর্থাৎ স্বাস্থ্যকর পরিস্থিতি গড়ে তোলার জন্য শিক্ষার্থীকে বা মানুষকে, দেশের মানুষকে উৎসাহিত করা
অস্বাস্থ্যকর পরিস্থিতি দূরীকরণে সহায়তা করা, যে নোংরা করা যাবে না। আর কি, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সামগ্রিকভাবে জাতীয় স্বাস্থ্যের উন্নতি ঘটানো। জাতীয় স্বাস্থ্যের উন্নতি না ঘটালে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, যে সকলের মধ্যে যদি স্বাস্থ্য সচেতনতা করে না তোলা যায়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। এই যে আজকে মহামারী, এই মহামারীতে বিশ্বে করোনা মহামারীকে প্রতিরোধে এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে কে? আমাদেরই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য কেরল। তার শিক্ষামন্ত্রী শ্রীমতী শৈলজা গেছেন রাষ্ট্রসংঘে ওই স্বাস্থ্য বিষয়ে খুব আলোচনা সভায় বক্তব্য রাখতে, কিভাবে করোনা প্রতিরোধ করা গেল। এটা স্বাস্থ্য শিক্ষা, মানুষকে স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত করা গেছে বলে কেরলের মানুষ শিক্ষিত বলা হয়, বলে দক্ষিণের মানুষ বেশি শিক্ষিত, তারা করোনাটাকে প্রতিরোধ করতে পেরেছে। তবুও এখনো খবর পাওয়া যাচ্ছে, করোনা মুক্ত হয়ে যাওয়ার পরেও খবর পাওয়া যাচ্ছে 2-1 জনের মধ্যে আবার সংক্রমণ দেখা যাচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সামগ্রিকভাবে জাতীয় স্বাস্থ্যের উন্নতি ঘটানো হচ্ছে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য। স্বাস্থ্যকর সুঅভ্যাস গঠনে সহায়তা করা, বিভিন্ন ইন্দ্রিয় অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা করা। কেন? আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় যদি আমরা ঠিকঠাক না রাখি, এই যে চশমা আমাদের চোখের পাওয়ার, এই ইন্দ্রিয় কিন্তু আমাদের স্বাস্থ্য, এই চশমাটা যদি না পড়ি আমার স্বাস্থ্যের, চোখের স্বাস্থ্যের হানি হবে, আমি দেখতে পাবো না। যার পাওয়ার আছে, চোখের দৃষ্টি কম আছে, দৃষ্টির সমস্যা আছে। দাঁত যদি পরিষ্কার না করি দাঁত পড়ে যাবে, দাঁতের স্বাস্থ্য ক্ষতি হবে, কানের স্বাস্থ্য। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, চোখ কান নাক গলা চামড়া, চোখ কান নাক গলা এবং ত্বক বা চামড়া, তার স্বাস্থ্য সম্বন্ধে লোককে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলা, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি সম্পর্কে সচেতন করা। আবারও বলছি, করোনা সংক্রামক ব্যাধি, মহামারীর আকার ধারণ করেছে। সংক্রামক ব্যাধি, অসংক্রামক ব্যাধি তোমাদের পরবর্তী সময় আসবো। আর কি, বিদ্যালয়ে নিরাপত্তার পরিবেশ ও নিরাপদ জীবনযাপনে উৎসাহিত করা। আজকে এই স্বাস্থ্য শিক্ষা উদ্দেশ্য, আজকে 3 মাস ধরে গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তরে স্কুল কলেজ সব বন্ধ, পড়াশোনার একটা ভয়াবহ অবস্থা। যার জন্য আজকে এই অনলাইন ক্লাস। কেন? যে সেখানে এই করোনা মহামারী এমন ভয়ানক আকার ধারণ করেছে যে কাছাকাছি গেলেই সংক্রমণ হবে, বিরাটভাবে একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। অর্থাৎ বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা ইউনিভার্সিটি, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কাছাকাছি সামাজিক দূরত্ব মানা যাবে না বলেই খোলা হচ্ছে না। আজকে পঠন পাঠন ব্যাহত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না, সিবিএসই আইসিএসির পরীক্ষা বাতিল হয়ে গেল। তা সেই জায়গায় স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য কি? বিদ্যালয় স্তরে এবং মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও নিরাপত্তার পরিবেশ ও নিরাপদ জীবনযাপনে উৎসাহিত করা স্বাস্থ্য শিক্ষার অন্যতম উদ্দেশ্য। খাদ্য ও পুষ্টির বিষয়ে সচেতনতা গড়ে তোলা, শারীরিক শিক্ষার কার্যক্রম ও শারীরিক ব্যায়ামে অংশগ্রহণের সুফল সম্পর্কে ধারণা গঠন করা, সুস্বাস্থ্য অর্জনের পন্থা ও পদ্ধতি, চর্চা ও সংরক্ষণ, সুস্বাস্থ্যের উন্নয়ন। আর সবচেয়ে বড় বিষয়, ধূমপান, ড্রাগ ও মাদকদ্রব্যের কুপ্রভাবের বিষয়ে সচেতনতা করা। এই স্বাস্থ্য শিক্ষায় আমি দিয়েছিলাম তোমাদের 21শে জুন বিশ্ব যোগ দিবস, শারীরিক শিক্ষা। ওই দিনে তোমাদেরকে পাঠিয়েছি যে যোগের বিভিন্ন সাধারণ কমন যোগা প্রোটোকল, মানে সাধারণ যে যোগ ব্যায়ামগুলো করা উচিত। তেমনি গত 26শে জুন গেল বিশ্ব ড্রাগ বিরোধী দিবস। এই ড্রাগ, মাদক এবং ধূমপান এক সর্বনাশা। তার বিষয়ে জনগণকে সচেতন করা, ছাত্রছাত্রীদের সচেতন করা স্বাস্থ্য শিক্ষার অন্যতম উদ্দেশ্য।
এবার স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা। স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা কি হচ্ছে? স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ, অক্ষমতা দূরীকরণ ও অকাল মৃত্যু দূরীকরণে স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন। অপুষ্টির জন্য অকাল মৃত্যু হয়। স্বাস্থ্য শিক্ষা জানায় যে মাংস ভাত খেতে হবে না, রুটি ছোলা গুড় ছোলা খেলেও পুষ্টি পাওয়া যায়। মানুষের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, আচরণ, কৌশল ও ব্যবহারগত পরিবর্তনের করতে এই শিক্ষার প্রয়োজন। শিশু তথ্য, বিভিন্ন বয়সে মানুষের স্বাস্থ্যগত সুঅভ্যাস গঠন, এই শিক্ষা একান্ত প্রয়োজন। শিশুদের তথ্য বড় হতে আর মানুষের সুঅভ্যাস গঠনে এই শিক্ষা একান্ত প্রয়োজন। এবারে আসবো স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি কাকে বলে? স্বাস্থ্যবিধি হলো বিজ্ঞানসম্মত এমন একটা বিষয় যা জানলে শরীর সুস্থ, সুন্দর ও নীরোগ হয়, বা শরীরকে সুস্থ, সুন্দর ও নীরোগ রাখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধির সাহায্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক যত্ন নেওয়া সম্ভবপর হয়। এই স্বাস্থ্যবিধি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলো কি কি? স্বাস্থ্যবিধির নিয়ন্ত্রক বিষয়সমূহ। এক, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। তার মধ্যে কি কি আছে পরে আসছি। তারপরে হচ্ছে বিশুদ্ধ জলের ব্যবহার, বিশুদ্ধ বায়ুর ব্যবহার, আলোর ব্যবহার। 2 নম্বর, বিশুদ্ধ জলের ব্যবহার। বিশুদ্ধ বায়ুর ব্যবহার। চার, আলোর ব্যবহার। আর 5 নম্বর হচ্ছে অভ্যাস সম্পর্কিত
অভ্যাস সম্পর্কিত ধারণা, আর 6 রোগের সম্পর্কে ধারণা। ছয় হচ্ছে রোগের ধারণা। তাহলে স্বাস্থ্যবিধির নিয়ন্ত্রক বিষয়সমূহ মূল 6টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, 2 নম্বর বিশুদ্ধ জলের ব্যবহার, 3 নম্বর বিশুদ্ধ বায়ুর ব্যবহার, 4 নম্বর আলোর ব্যবহার, 5 নম্বর অভ্যাস সম্পর্কিত ধারণা, 6 নম্বর রোগের ধারণা। এবার আমরা প্রথমেই আসব যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এটা 5টি ইন্দ্রিয়ের পরিষ্কার পরিচ্ছন্নতাকেই মূলত বোঝায়। প্রথমে ত্বকের যত্ন। ত্বকের জন্য কি হচ্ছে? নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা, সকালে স্নান করাই স্বাস্থ্যকর। আর এখন কি বলছে করোনার জন্যে, যে বাইরে গেলে এসে একবারে শরীর পুরোপুরি স্নান করতে না পারলেও ভালো করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত মুখ ধুতে হবে বাইরে থেকে এলেই, কিন্তু স্নান রোজ করতে হবে। সকালে স্নান করাটাই বাঞ্ছনীয়। আর এই করোনার জন্য বাইরে গেলেই স্নান করতে হবে। খুব বেশি সময় ধরে স্নান করা বা জলে থাকা অনুচিত, ঠান্ডা লেগে যেতে পারে। প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত। উপযুক্ত স্বাস্থ্যকর পোশাক পরিচ্ছদ ব্যবহার করা উচিত। গরমকালে হালকা জামা কাপড়, শীতকালে গরম জামা কাপড়। আর দৈনন্দিন খাদ্যে ভিটামিন ডি এবং ভিটামিন ই যুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত, তাহলেই ত্বকের যত্ন নেওয়া হবে। এবারে দাঁতের যত্ন। দাঁত, একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, দাঁত পড়ে গেলে, দাঁতের পোকা ধরলে তখন বোঝে। দাঁতের যত্নের জন্য কি করা উচিত? প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা, ব্রাশের সময় নরম ব্রাশ ও উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করা উচিত। মাড়ির উপর নিচ ব্রাশ করা উচিত, উপর থেকে নিচ, আপ অ্যান্ড ডাউন, উপর নিচ আপ অ্যান্ড ডাউন, এমন করে না, উপর নিচ করে ব্রাশ করা উচিত। খাওয়ার পরেই ব্রাশ করা উচিত। ধূমপান, পান খাওয়া ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ। এটা দাঁতের উপর ক্ষতিকর প্রভাব ফেলে দেবে। কালো হয়ে গেছে দাঁত, একবারে হলুদ হয়ে গেছে। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য, চকলেট ইত্যাদি কম পরিমাণে দেওয়া উচিত। বা শিশুরা চকলেট খেতে ভালোবাসে, মিষ্টি জাতীয় খাদ্য খেতে ভালোবাসে, মুখটা ধুয়ে দাঁতটা অন্তত আঙুল দিয়ে ব্রাশ করে দেওয়া উচিত তারপরেই। ভিটামিন এ, সি ও ডি যুক্ত খাদ্য উপযুক্ত পরিমাণে গ্রহণ করা উচিত। আবার ক্যালসিয়াম যুক্ত খাদ্য দাঁতের গঠনে সহায়তা করে। দাঁতের কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর নির্দিষ্ট সময়ের ব্যবধানে চিকিৎসক দ্বারা দাঁতের চিকিৎসা করানো উচিত। দাঁতের কোনো রকম অসুবিধা হলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। কানের যত্ন। স্নানের সময় বা অন্য কোনো সময় কানের মধ্যে যাতে জল না প্রবেশ করে সেটা লক্ষ্য রাখতে হবে। আর জল প্রবেশ করলে সেটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কানে অযথা খুঁচাখুচি করা যাবে না। নিয়মিত কান পরিষ্কার করা উচিত। যানবাহন, শব্দবাজি ইত্যাদি বিকট শব্দ পরিহার করা উচিত। কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। অন্তঃকরণ দেহে ভারসাম্য বজায় রাখে, তাই কানের যে কোনো সমস্যা হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কান দেহের বডি ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে, তাই কানের যত্ন খুব গুরুত্ব, শুধু শুনতে নয়। আর কানে অহেতুক খোঁচাখুচি করা উচিত নয়। চোখ পরিষ্কার ঠান্ডা, চোখের যত্ন। চোখ অমূল্য সম্পদ, চোখ দিয়ে আমরা দেখি। ওই যে বললাম চোখের যত্ন, যে আমার যেহেতু চোখের সমস্যা আমাকে চশমা পরতে হবে,
তাহলে যার চোখের সমস্যা আছে তাকে চশমা নিয়মিত ব্যবহার করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ডাক্তারের পরামর্শ ছাড়া চশমা ব্যবহার করা স্টাইল করার জন্য উচিত নয়। তা পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। ধুলো বালি সূর্যের তাপ পরিহার করা ও প্রয়োজনে চশমা ব্যবহার করা উচিত। হাতের আঙুলের সাহায্যে চোখ চুলকানো উচিত নয়। আমরা এই যে এখন বলছে করোনা চোখের মাধ্যমে প্রবেশ করতে পারে, কেন বারবার হাত ধুতে বলছে, কেন বারবার হাত স্যানিটাইজ করতে বলছে, কেন? আমরা বাইরে গেলাম, হয়তো সেখানে জীবাণু লাগলো, একটু চোখ চুলকে নিলাম, স্যানিটাইজেশন করা নেই, ব্যাস ওখান দিয়েই জীবাণু প্রবেশ করতে পারে। চোখ মোছার জন্য পরিষ্কার নরম রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত। ভিটামিন এ বেশি পরিমাণে শাকসবজি, সবুজ শাকসবজি খাওয়া উচিত। কম বা খুব বেশি আলোয় পড়াশোনা না করা উচিত। উপযুক্ত আলোতে সবসময় পড়াশোনা করা উচিত। কম আলোতে পড়াশোনা করলেও চোখের ক্ষতি হয়, বেশি আলোতে পড়াশোনা করলেও চোখের ক্ষতি হয়। আর চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবারে আসছি তাহলে হলো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতায় ত্বক বা চামড়া, দাঁত, চোখ, কান আর নাক আলাদা করে কিছু বলার, পঞ্চেন্দ্রিয়ার নাকের ব্যাপারে কিছু বলার নেই। নাক থেকে যদি রক্ত পড়ে শীতে বা এতে নাক সবসময় পরিষ্কার করা উচিত। নাকে সর্দি জমতে দেওয়া উচিত নয়, নাক চুলকানো উচিত নয়। নাকেও কোনো সমস্যা দেখা দিলে নাক কান গলার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবার হচ্ছে বিশুদ্ধ জলের ব্যবহার। জলের অপর নাম জীবন। কেন? জল জীবদেহে কোষে ভৌত ভিত্তি প্রোটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে। জলের মাধ্যমে আমাদের শরীরে খাদ্য পরিবাহিত হয়। বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা জলের মাধ্যমে সর্বশরীরে পরিবাহিত হয়। জীবদেহের, আমাদের মানব দেহের ওজনের 60% জল। তাই বিশুদ্ধ জলের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে জলের গুরুত্ব অপরিসীম, কারণ জলের অপর নাম জীবন। আর যে জলের সাম্যতা বজায় রাখার জন্য প্রয়োজন মতো রোজ জল গ্রহণ করা উচিত। এই সমতা বজায় রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত জল পান করা উচিত। একজন মানুষের প্রতিদিন 3 থেকে 5 লিটার জল কমপক্ষে পান করা উচিত এবং সেই পানীয় জলটা বিশুদ্ধ ও নিরাপদ হওয়া বাঞ্ছনীয়। এবার বিশুদ্ধ জলের বৈশিষ্ট্য কি? বিশুদ্ধ জল স্বাদহীন ও শীতল হবে। স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন ও শীতল হবে। আর রোগ জীবাণু মুক্ত এবং নিরাপদ হবে। তাহলে বিশুদ্ধ জল কি করে বুঝবো? বিশুদ্ধ জলের বৈশিষ্ট্য। বিশুদ্ধ জলের বৈশিষ্ট্য। স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, শীতল ও নিরাপদ। স্বাদহীন, গন্ধহীন, শীতল ও নিরাপদ। তাই নিরাপদ বিশুদ্ধ জলের বিভিন্ন ব্যবহারগুলো কি কি? মানব দেহে ব্যবহার, চিকিৎসা শাস্ত্রে ব্যবহার। মানব দেহে কি করছে? আগেই বলেছি, রক্ত সঞ্চালন করা,
পরিপাক ও দেহ গঠনে বিশেষ ভূমিকা পালন করে, তেজল পদার্থকে দেহের বাইরে নিষ্কাশিত করতে সাহায্য করে, দেহ কোষে জলের সমতা বজায় রাখে, শরীরের আভ্যন্তরীণ তন্ত্রগুলির পরিচালনায় সাহায্য করে। এটা গেল মানব দেহে ব্যবহার। চিকিৎসা শাস্ত্রে ব্যবহার কি? চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হচ্ছে বিশুদ্ধ জল চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। হাসপাতাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিশুদ্ধ জল বিপুল পরিমাণে ব্যবহার করা হয়। আর অন্যান্য ব্যবহার, রান্নার জন্য বিশুদ্ধ জল ব্যবহার করা উচিত। বিশুদ্ধ জলে জামা কাপড় বেশি পরিষ্কার হয়, উজ্জ্বলতা বজায় থাকে। সাঁতার শেখার জন্য সুইমিং পুলে বিশুদ্ধ জল ব্যবহার করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ জলের গুরুত্ব বিশেষ গুরুত্ব আছে। এরপর হচ্ছে বিশুদ্ধ বায়ু। বিশুদ্ধ বায়ুর ব্যবহার, জীবন ধারণের জন্য আমরা বায়ুর উপর নির্ভরশীল। বায়ু ছাড়া আমরা শ্বাস গ্রহণ করতে পারি না। তা পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখার জন্য বিশুদ্ধ বায়ু বিশেষ ভূমিকা পালন করে। বিশুদ্ধ ও নির্মল বায়ু শিশুকে সুন্দর ও স্বাস্থ্যবান করে তোলে। বিশুদ্ধ বায়ুর বৈশিষ্ট্য কি? বিশুদ্ধ বায়ুরও একই রকম বৈশিষ্ট্য। বর্ণহীন ও গন্ধহীন হবে, জীবাণুমুক্ত হবে, আর উপযুক্ত পরিমাণে অক্সিজেন থাকবে। বিশুদ্ধ বায়ু, আমরা এতক্ষণ পড়লাম বিশুদ্ধ জলের বৈশিষ্ট্য, স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, শীতল ও নিরাপদ। বিশুদ্ধ বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে জীবাণুমুক্ত, বর্ণহীন, গন্ধহীন আর উপযুক্ত পরিমাণে অক্সিজেন যুক্ত অক্সিজেন যুক্ত। তাহলে বিশুদ্ধ বায়ুর বৈশিষ্ট্য কি? জীবাণুমুক্ত, বর্ণহীন, গন্ধহীন, উপযুক্ত পরিমাণে অক্সিজেন যুক্ত। এবার হচ্ছে বিশুদ্ধ বায়ুর ব্যবহার কি? বিশুদ্ধ বায়ুর মূল ব্যবহার হচ্ছে পরিবেশকে নির্মল, সতেজ ও সুন্দর রাখা। কেন? এক কথায় পরিবেশকে নির্মল, সতেজ ও সুন্দর রাখা কেন? বিশুদ্ধ বায়ুর সাহায্যেই আমরা শ্বাস প্রশ্বাস চালাই। বিশুদ্ধ বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। সেখানে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, জীবের শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে। আর কি? পরিবেশকে জীবাণুমুক্ত রাখে বিশুদ্ধ বায়ু। আর কি? রোগ জীবাণু ছড়াতে বাধা দেয়। এটাই হচ্ছে বিশুদ্ধ বায়ুর ব্যবহার। এবার হচ্ছে আলোর ব্যবহার। চোখ দিয়ে আমরা দেখলেও আলো ছাড়া চোখের গুরুত্ব কম। কারণ আলো ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না। তবে আলোর তীব্রতার উপর আমাদের দৃষ্টিশক্তির ভালো মন্দ নির্ভর করে। উপযুক্ত আলোই স্বাস্থ্যকর, কম বা বেশি আলো দৃষ্টিশক্তির উপর খারাপ প্রভাব ফেলে। আগেই বলেছি চোখে পড়াশোনার সময় যে কম আলো বা বেশি আলোতে পড়াশোনা করা উচিত না। এবার উপযুক্ত আলোর ব্যবহার, দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করা হয়। খেলার মাঠে উপযুক্ত আলো থাকলে দক্ষতা দেখানো সম্ভব হয়। অনুপযুক্ত আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়, দক্ষতা দেখানো সম্ভব হয় না। বিদ্যালয়ে উপযুক্ত আলোর অভাবে পড়াশোনা ভালো হয় না। যার জন্যে
বিদ্যালয়ের কক্ষগুলি নির্মাণের একটা নির্দিষ্ট নিয়ম আছে, যাতে আলো বাতাস খুব ভালোভাবে চলাচল করতে পারে, সেইভাবেই বিদ্যালয়ের গৃহগুলি নির্মাণ করতে হয়। ছাত্রছাত্রীদের মনোসংযোগ বাড়ে, কলকারখানায় উপযুক্ত আলোয় উৎপাদন বেশি হয়, শ্রমিকদের দৃষ্টিশক্তি ভালো থাকে, উপযুক্ত আলো, রাস্তাঘাটে দুর্ঘটনা কম হয়। এটা গেল আমাদের জীবনে। আলোর সবচেয়ে বড় ব্যবহার কি? আলোর সাহায্যেই সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যা আমাদের বেঁচে থাকতে, সমস্ত জীবজগৎকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কোনটা? আলো। কোন আলো? সূর্যের আলো। অর্থাৎ আলোর ব্যবহার জানতে গিয়ে আমরা জানতে পারলাম কি, পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য, কারণ সূর্যের আলো থেকেই সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। আমরা আপাতত আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর তোমরা পরবর্তীকালে এই ক্লাস পড়ার জন্যে এই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে পুরো পড়াটাই সবসময় পাবে। হোয়াটসঅ্যাপে ওরা দিলে 2-3 মিনিটের বেশি দেওয়া যায় না। এখানে এক একটা চ্যাপ্টার ধরে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে বোঝানো যায়। তোমরা সবাই ভালো থেকো। আবার পরের দিন অভ্যাস থেকে পড়ানো শুরু করব। এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও, ফ্রি সাবস্ক্রাইব। এই চ্যানেলটাতেই এবার থেকে আমি পড়া দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।